আপনাদের সবাইকে স্বাগতম ২ নম্বর টেন্স এপিসোডে। গতকাল প্রথম এপিসোডে আমরা আলোচনা করেছি টেন্স কি, টেন্স কত প্রকার ও কি কি, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা। তো চলুন শুরু করা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমরা জানি প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ কোনো কাজ বর্তমান চলতেছে, এখনই চলতেছে বা এখনও চলতেছে, এরূপ টাইপে বোঝালে সেগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অর্থ হচ্ছে ঘটমান বর্তমান কাল বা সময়। অর্থাৎ যেটি বর্তমানে এখনও কাজটি চলিতেছে, যে কাজটি এখনও শেষ হয়নি, এখনও চলিতেছে, এর কাজটি হচ্ছে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলায় চিনিবার উপায়: বাংলা বাক্যে ক্রিয়া শেষে তেসো, তেসি, তেসে, তেসেন থাকিবে। আবার বলছি, বাংলা বাক্যে ক্রিয়া শেষে তেসো, তেসি, তেসো, তেসেন থাকিবে। বাংলা বাক্যে আবার বলছি যে বাংলা বাক্যে ক্রিয়া শেষে তেসো, তেসি, তেসে, তেসেন থাকিবে। অর্থাৎ আমরা জানি যে বাংলা বাক্যে ক্রিয়া বলতে কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি, অর্থাৎ এগুলো হচ্ছে বাংলা বাক্যে ক্রিয়া। আর এই বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি তেসো, তেসি, তেসে, তেসেন এগুলো থাকে, তাহলে সেগুলোকে সেই সেন্টেন্সগুলোকে বা সেই বাক্যগুলোকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। আচ্ছা, এছাড়াও এটা হচ্ছে সাধুরূপ। এই যে তেসো, তেসি, তেসেন এগুলো হচ্ছে সাধুরূপ। বর্তমান এর চলিত রূপ হচ্ছে সি, স, সে, সেন। অর্থাৎ চলিত রূপ হতে পারে আবার সি, স, সে, সেন। যেমন সে কাজটি করতেছেন, অথবা সে কাজটি করতেছেন, অথবা বলতে সে কাজটি করছে, একই অর্থে প্রকাশ করা হচ্ছে, যদিও একটি সাধু ভাষা আর একটি চলিত ভাষা ব্যবহার করা হয়েছে। যদি তেসো, তেসি, তেসেন থাকে তাহলে সেটি সাধু ভাষা, আর যদি সি, স, সে, সেন থাকে সেটি হচ্ছে চলিত ভাষা। সুতরাং সি, স, সে, সেন থাকিতেও পারে, তেসো, তেসিও থাকতে পারে, আবার সি, স, সেন থাকতে পারে। তো এবার আসি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস এম ইস আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আবার বলছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠন হলো সাবজেক্ট প্লাস এম ইস আর প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাই যে ভার্বের V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে। আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস সবগুলো কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব, প্রত্যেকটি কন্টিনিউয়াস টেন্সে আপনারা দেখে থাকবেন যে প্রত্যেকটি কন্টিনিউয়াস টেন্সের সাথে আইএনজি যুক্ত আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। সুতরাং আমরা বলতে পারি যে কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে আইএনজি। অবশ্যই V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে, অন্যথায় অন্য কোনো টেন্সের সাথে আইএনজি, অন্য কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত করা যায় না। যেমন এক্সাম্পল আকারে যদি আমি বলতে যাই, তাহলে যেমন আমি তোমাকে কথা বলতেছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু শেষে তেসি আছে। সো তেসি থাকার কারণে এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসারে আমরা এটাকে যদি ট্রান্সলেশন করি, তাহলে যেটি দ্বারায় প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্টকে আমি, এখানে সাবজেক্ট হচ্ছে আমি। সুতরাং আমির ইংরেজি হচ্ছে আই, আমির ইংরেজি আই। তারপর এম ইস আর, আয়ের পরে কন্টিনিউভাবে যেটি বসবে, অলওয়েজ বসে থাকে, সেটি হচ্ছে এম। আয়ের পরে যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটি বসে থাকে সেটি হচ্ছে এম, অলওয়েজ এখানে আয়ের পরে এম বসবে। তারপর আসি V1, V1 হচ্ছে এখানে কি, V1 বলতেছি, কথা বলতেছি, স্পিক মানে হচ্ছে কথা বলা, আর স্পিক থেকে হয়ে গেল স্পিকিং। কারণ আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে
V1 প্লাস আইএনজি, স্পিক মানে কথা বলা, স্পিক থেকে হয়ে গেল আইএনজি, আইএনজি অর্থাৎ স্পিকিং। তারপর তোমাকে, তোমাকে ইংরেজি হচ্ছে ইউ, অর্থাৎ আই এম স্পিকিং ইউ, আমি তোমাকে কথা বলতেছি। দ্বিতীয় নাম্বার এক্সাম্পলটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে সে কাজটি করিতেছে, সে কাজটি করিতেছে, অর্থাৎ সে কাজটি করিতেছে মানে সে বর্তমানে কাজটি করিতেছে। তাহলে সে ইংরেজি হচ্ছে হি, হি এর পরে বসে ইজ, তারপরে ডু, ডু মানে হচ্ছে করা, ডু এর সাথে আমরা আইএনজি যুক্ত করছি, অর্থাৎ V1 এর সাথে আইএনজি যুক্ত করে হয়ে গেল এখন এখানে কি ডুইং। তারপর কাজটি, কাজটি এই জন্য হচ্ছে দ্য ওয়ার্ক, কাজটি এই জন্য হয়েছে দ্য ওয়ার্ক, অর্থাৎ সে কাজটি করিতেছে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। আচ্ছা, এবার আসি যে কোথায় আমরা এম, কোথায় ইজ আর কোথায় আর বসাবো সে সম্পর্কে আমরা অনেকেই ভুল ভ্রান্তি চিন্তায় আছি, কোথায় এম বসাবো, কোথায় ইজ বসাবো, কোথায় আর বসাবো। তো আমার এই নোটটি মনে রাখতে হবে কোথায় এম, কোথায় ইজ এবং কোথায় আমরা আর বসাবো। দেখুন যে আমি লিখছি যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসে এম, তাহলে আমাদের ফার্স্ট পারসন জিনিসটাকে সেটা আগে ক্লিয়ার হয়ে যেতে হবে, দেন তারপরে আমরা বসাবো কোথায় এম। ফার্স্ট পারসন বলতে আমরা কি বুঝি, আই, ফার্স্ট পারসন বলতে বুঝি আই, অর্থাৎ আমি, আমরা, এক্ষেত্রে বসবে হচ্ছে আই, অর্থাৎ সেটাও যদি আমরা না জানি শুধুমাত্র আয়ের পরে অলওয়েজ এম বসে, অন্য কোনো সাবজেক্টের পরে এম বসে না, শুধুমাত্র আয়ের পরে এম বসে। তারপর আসি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসে, অর্থাৎ আই, ইউ, উই এই তিনটি ওয়ার্ড বাদে বাকি ওয়ার্ডগুলো থার্ড পারসন, আমরা জানি বাকি ওয়ার্ডগুলো হচ্ছে থার্ড পারসন। আর ওই ওয়ার্ডগুলো যদি একটি বোঝায় তাহলে হচ্ছে সিঙ্গুলার, আর একটির অধিক বোঝালে হচ্ছে প্লুরাল। আর একটি যদি বোঝায় তাহলে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে আমরা বসাবো ইজ, আর যদি প্লুরাল হয় তাহলে বসাবো হচ্ছে আর। তারপরে বলছি যে উপরোক্ত পার্সন বাদে বাকি পার্সনের ক্ষেত্রে আর বসে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, আর উপরোক্ত পার্সন অর্থাৎ সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে বসে অলওয়েজ আর। তাহলে আমরা ক্লিয়ার হতে পারলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলায় চিনিবার উপায় এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন উদাহরণসহ কোথায় এম, কোথায় ইজ এবং কোথায় আর বসবে। এখন আমরা আলোচনা করব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভ করা যায় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। আমরা জানি কোনো একটি সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে সেই সেন্টেন্সের যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্বগুলোকে সামনে নিয়ে আসবো। তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বগুলো কী কী ছিল, এম, ইজ, আর, এম, ইজ, আর। এই অক্সিলারি ভার্ব এম, ইজ, আর হওয়ার কারণে আমরা কিন্তু এদেরকে সামনে নিয়ে আসছি। দেন সাবজেক্ট প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ বাকি অংশ বাকি যা আছে তাই কিন্তু আমরা রেখে দিয়েছি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন বসাইতেই হবে, যদি আমরা প্রশ্নবোধক চিহ্ন না বসাই তাহলে সেন্টেন্সটি কী হবে, ভুল। সুতরাং আমরা বলতে পারি যে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকতেই হবে। এবার সে একটা উদাহরণের সাথে জিনিসটা ক্লিয়ার করে যাক, যেমন তারা কি অঙ্কগুলো করিতেছে, এখানে কিন্তু কি করিতেছে মানে প্রশ্ন করা হয়েছে, তারা কি অঙ্কগুলো করিতেছে, কি দ্বারা প্রশ্ন করা হয়েছে, সো এই জন্য এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার এই ভার্বটি যদি খেয়াল করি সেখানে আসছে ভার্বটি শেষে তেসে, করিতেছে এবং তেসে আসে, এই জন্য এটি হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই সেন্টেন্সটিকে যদি আমরা ট্রান্সলেশন করতে যাই প্রথমে আমাদের বসাতে হবে কি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব ডিপেন্ড করে তার সাবজেক্টের উপর, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বলবে ইজ, সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে বলবে আর। যেহেতু এখানে দে থার্ড পারসন প্লুরাল নাম্বার সেহেতু এখানে বসে আর, তাহলে শুরুতে নেব আমরা আর। তারপর তারা ইংরেজি কি দে, করিতেছে, করা ইংরেজি হচ্ছে ডু, আর ডু এর সাথে আইএনজি যুক্ত করলে হয়ে গেল ডুইং।
আর অঙ্কগুলো অঙ্কগুলো ইংলিশ হচ্ছে দ্য সাম মানে অঙ্ক, আর সাম দ্য সাম অর্থাৎ অঙ্কগুলো, অর্থাৎ আর দে ডুইং দ্য সাম, তারা অঙ্কগুলো করিতেছে। দ্বিতীয় নাম্বারের সেন্টেন্সটাতে সরি দ্বিতীয় নাম্বার সেন্টেন্সটাতে বলছে যে বাবা কি বাজারে যাইতেছে, বাবা কি বাজারে যাইতেছে। তাহলে এখানে দেখো যে বাবা, এখানে বাবা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য বসছে ইজ, তারপরে বসছে ফাদার, বাবার ইংরেজি কে ফাদার। তারপরে বসাবো আমরা ভি ওয়ানের সাথে আইএনজি, যাওয়া ইংরেজি হচ্ছে গো, গোয়ের সাথে আইএনজি যুক্ত হয়ে গেল হচ্ছে গোয়িং। তারপরে আসি টু মার্কেট, গোয়িং টু মার্কেট, সে কোন দিকে যাচ্ছে, বাজারের দিকে যাচ্ছে, এই জন্য হচ্ছে টু মার্কেট, অর্থাৎ ইজ ফাদার গোয়িং টু মার্কেট, বাবা কি বাজারে যাচ্ছে, ইজ ফাদার গোয়িং টু মার্কেট। আবার বলছি যে একটি সেন্টেন্সকে ইন্টারগ্রেটিভ করতে হলে প্রথমে আমাদের যেটি করতে হবে, ওই সেন্টেন্স গেলার অক্সিলারি ভার্বগুলো সামনে নিয়ে আসতে হবে। দেখুন আমরা কিন্তু যে প্রথমে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠনটি ছিল সেটি ছিল সাবজেক্ট প্লাস এমিসার প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। শুধুমাত্র আমরা এই জিনিসটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে সেটি হয়ে গেল কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আসি নেগেটিভ সেন্টেন্স। কীভাবে একটি সেন্টেন্সকে নেগেটিভ করা যায়, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসকে কীভাবে নেগেটিভ করা যায় বা নেগেটিভ সেন্টেন্সের গঠনটি কী সেটা নিয়ে এখন আলোচনা হবে। যে প্রথমে বসবে হচ্ছে সাবজেক্ট, তারপরে বসবে অ্যাম নট, ইজ নট, আর নট। আমরা জানি কোনো সেন্টেন্সকে মানে নেগেটিভ করতে গেলে যেটি করতে হবে সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করে হয়ে গেল হচ্ছে সেটি নেগেটিভ, তারপর ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, বাকি যা আছে তাই। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে যাই, অক্সিলারি ভার্বের পরে শুধুমাত্র নট যুক্ত করে দিলে হয়ে যাবে নেগেটিভ। সাবজেক্ট প্লাস অ্যাম নট প্লাস ইজ নট, সাবজেক্ট প্লাস অ্যাম নট অবলিক ইজ নট প্লাস হচ্ছে আর নট, প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন বাবা তোমার জন্য অপেক্ষা করিতেছে না, শেষে আছে দন্তান্ন কান্না, এই জন্য এটি হয়ে গেছে নেগেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্সকে যদি আমরা এই নেগেটিভ সেন্টেন্সকে ট্রান্সলেট করি তাহলে যেটি দাঁড়াবে সেটি হচ্ছে বাবা, এখানে বাবা হচ্ছে সাবজেক্ট, সেজন্য আমরা বসাচ্ছি ফাদার। তারপর কি বসাবো, ফাদারটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু আমরা বসাবো ইজ নট, আর নটও বসা যাবে না, অ্যাম নটও বসা যাবে না। অ্যাম নট শুধুমাত্র বসবে আয়ের ক্ষেত্রে, আর নট বসবে থার্ড পারসন যদি প্লুরাল নাম্বার হয় বা সেকেন্ড পারসন হয় তাহলে আর, না হলে আমরা বসাবো ইজ নট। অতএব ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু আমরা বসাইছি হচ্ছে ইজ নট। তারপর অপেক্ষা করা ইংরেজি হচ্ছে ওয়াইট মানে হচ্ছে অপেক্ষা করা, ওয়াইট থেকে হয়ে গেছে ওয়াইটিং, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। তোমার জন্য এই জন্য হয়েছে তোমার জন্য মানে হচ্ছে ফর ইউ, ফাদার ইজ নট ওয়াইটিং ফর ইউ, বাবা তোমার জন্য অপেক্ষা করতেছে। এটি ছিল এই নেগেটিভ সেন্টেন্স করার স্ট্রাকচার। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যদি আমরা নেগেটিভ করি সেটি কীভাবে করতে পারবো সেটি নিয়ে আমি কিছু বললাম, বাকি অংশ আপনারা আরেকটু ক্লিয়ার করে নেবেন। এখন আসি ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। একটি সেন্টেন্সকে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ যদি দুটোই থাকে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ দুইটি থাকে তাহলে আমরা সেটি কীভাবে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করব। তো চলুন এর গঠনটা কী হতে পারে। তো প্রথমে আসি অ্যাম নট, তারপরে আবার ইজ নট, আর নট, অর্থাৎ অক্সিলারি ভার্বগুলোকে সামনে নিয়ে আসবো এবং সামনে নিয়ে আসার পর তাদের পরে নট যুক্ত করে দিলে সেটি হয়ে যাবে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, বাকি যা আছে তাই কিন্তু থেকে যাবে। অর্থাৎ সে কি ইংরেজি শিখতেছে না, এখানে আছে করে শিকার কি
এবং শেষে আছে আবার দন্তান্বয়কার না, সেই জন্য হয়েছে এখানে ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ। অবশ্যই ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন থাকতেই হবে। যদি আমরা ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ সেন্টেন্স যে একত্রভাবে আসে যদি আমরা প্রশ্নবোধক চিহ্ন না দিই তাহলে কিন্তু সেন্টেন্সটি হবে না। যেমন সে কি ইংরেজি শিখতেছে না, কয় শিকার কি আছে, আবার দন্তান্বয়কার না আছে। যেমন ইজ নট হি লার্নিং ইংলিশ, সে কি ইংরেজি শিখতেছে না, ইজ নট হি লার্নিং ইংলিশ। ইজ নট হি কেন বসলো, বিকজ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আগে বসাইতে হচ্ছে আমাকে ইজ নট। দেন লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ, লার্ন মানে শেখা আর লার্নিং মানে হচ্ছে শিখতেছে, অর্থাৎ লার্নিং ইংলিশ। ইজ নট হি লার্নিং ইংলিশ, সে কি ইংরেজি শিখতেছে না। এবার আসবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সরি, আজকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব না। আগামী এপিসোডে অর্থাৎ 3 নম্বর এপিসোডে যেটি আলোচনা করা হবে সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা আগামী এপিসোডে। তো সবাইকে ধন্যবাদ আজকের এপিসোড অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এপিসোড 2 নম্বর দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।